তোমরা যারা ক্লাসে আছো তারা একটু রেসপন্স করবে, হ্যাঁ? মানে আমি স্টুডেন্ট কন্ট্রোলে গিয়ে আনমিউট করবার অপশন ঠিকঠাক করে দিয়েছি। আনমিউট করে যদি কিছু সমস্যা হয় কথা বলবে আমার সাথে, নো ইস্যু। আমি শুরু করছি তাহলে। ওকে স্যার, ক্লিয়ার। দেখো, এটা একটা ইন্ট্রোডাক্টরি পেজ। ওয়েলকাম টু মাই ক্লাস, লেটস ব্রেক দ্য আইস। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। আজকের ফার্স্ট চ্যাপ্টার। তোমরা সবাই যারা ডিএলএড করেছো বা বিএড করার ক্যান্ডিডেটও আছো, তারা যদি আছো কেউ আর কি, তারা জানো যে চ্যাপ্টারগুলো ডিএলএড বিএড এর পড়ানো হয়। আমি এইভাবে পড়াবো, আজকে পড়িয়ে নেবো, আমার গলার অবস্থা ভালো নেই। তা করব, মানে ক্লাসটা করি, যদি কারো কোনো সমস্যা থাকে তখন বলবে। এরপরে কোশ্চেন অ্যান্সার হবে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন কি? ইউ হ্যাভ টু হ্যাভ টু অপশনস টু মাস্টার আ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজে তুমি যদি মাস্টার মানে দক্ষ হতে চাও, দেন ইউ হ্যাভ টু অপশন। ফার্স্ট ওয়ান ইজ সোক ইট আপ ন্যাচারালি through language acquisition, and second one is learn it step by step with language sorry language learning. ফার্স্টে কি বলছে যে সোক ইট আপ ন্যাচারালি। সোক মানে কি বলতো? সোক মানে হচ্ছে শুষে নেওয়া। ন্যাচারালি সেটাকে সোক আপ করতে হবে, অথবা লার্ন ইট স্টেপ বাই স্টেপ উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং। দুটো অপশন আছে, বুঝতে পারলে? প্রথমটা বলছে যেন যেমন করে স্পঞ্জ একটা জায়গার জল শুষে নেয়, তেমনি ভাবে। আর একটা বলছে কি, স্টেপ বাই স্টেপ ল্যাঙ্গুয়েজের যে স্টেপ গুলো আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর, যেমন গ্রামার শিখতে হবে, সেগুলোর ব্যবহার শিখতে হবে, সেইভাবে। তাহলে দুটো পদ্ধতি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ, ধরো আজকে তুমি জার্মান ভাষা শিখতে চাইছো, সেই জার্মান ভাষা শেখার জন্য তোমাকে জার্মান গ্রামার পড়তে হবে, সেখানকার ভোকাবুলারি সেকশনটাকে তোমাকে স্ট্রং করতে হবে, তবেই তুমি জার্মান ভাষায় কথা বলতে পারবে বা জার্মান ভাষাটা শিখেছি বলতে পারবে। সেম অ্যাজ যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ আদার দ্যান আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজকেই জানতে গেলে পরে শোক করতে হয়। এই টার্মটা মনে রাখবে, শোক ইট আপ ন্যাচারালি। আর একটা হচ্ছে লার্নিং স্টেপ বাই স্টেপ। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবিলিটি গুলোকে শিখতে হবে, এবিলিটি গুলোকে ইনক্রিজ করতে হবে নিজের মনের মধ্যে। ফার্স্ট স্লাইড থেকে কারো কোনো জানার আছে কিছু কোশ্চেন? স্লাইড 1 যেটা, কারো কিছু কোশ্চেন আছে? আমি অপেক্ষা করছি হ্যাঁ বা না, যদি কেউ কিছু বলো। যদি নেই তাহলে না স্যার। ঠিক আছে। অ্যাকুইজিশনটা দেখো, এটা আমি একটা ফুল প্রুফ নোট তোমাদেরকে বানিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এই পিপিটির মাধ্যমে তোমাদের আর অন্য কিছু লাগবে না। মানে এইটা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে পরে নোট বানানো হয়ে থাকবে ছোট ব্যাপারগুলো। when we learn something without a systematic and conscious process, যদি আমরা কোনো কিছু শিখি কোনো সিস্টেমেটিক বা কনসাস প্রসেস ছাড়াই, শেখার জন্য কোনো সিস্টেম লাগবে না, কোনো কনসাস প্রসেস লাগবে না, তখন তাকে বলা হয় অ্যাকুইজিশন। কি হচ্ছে গলাটা অবস্থা খারাপ, গার্গল করলাম তা সত্ত্বেও এরকম হচ্ছে। when we learn something without a systematic and conscious process, তখন তাকে অ্যাকুইজিশন বলা হয়। কোনো সিস্টেম দরকার হবে না, কোনো কনসাস প্রসেস দরকার হবে না। we learn mother tongue during the childhood period, শৈশব অবস্থাতে আমরা মাতৃভাষা শিখি। উইদাউট নোয়িং গ্রামার, গ্রামার
না জেনেই একটা ছোট্ট বাচ্চা 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত বয়স ধরো, এই টাইমের বাচ্চা, এই বাচ্চাগুলো কি গ্রামার জানে? কিছুই জানে না। অথচ তাদের মুখের কথা দেখবে প্রচুর কিছু বলতে পারে, অনেক কিছু বলছে, সব সময়ই বলছে, কিছু না কিছু বলছে। তাহলে তাদের গ্রামারের দরকার হয় না টু এক্সপ্রেস দেমসেলভস। Without knowing any kind of grammatical rules and regulations, they can use the language. সেটা এখানে বলছে যে without knowing grammar, rules and regulations, it is learned through acquisition. এটা অ্যাকুইজিশনের মাধ্যমে জানি। অ্যাকুইজিশন তাহলে কি হলো? যেটা আমরা সহজাত প্রবৃত্তির মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, কোনো জায়গা, কোনো ওই সিস্টেমেটিক রুল ছাড়াই যেটা অধিগ্রহণ করতে পারছি। Acquisition is also called natural and subconscious process. Acquisition তাহলে অনেক কিছু জানলাম, without any systematic process, without any conscious process, is a natural process and subconscious process. এগুলো হচ্ছে অ্যাকুইজিশনের আমাদের বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমি একটা স্লাইড জাম্প করে যাচ্ছি। এখানে দেখো অ্যাকুইজিশনে আমি একটা চার্ট বানিয়েছি। অ্যাকুইজিশনটা কি? হোয়াট ইজ অ্যাকুইজিশন? এটাকে ন্যাচারাল প্রসেসে হবে, আনকনসাস প্রসেসে হবে, ডাজ নট ইউজ গ্রামাটিক্যাল রুলস, কোনো গ্রামাটিক্যাল রুল ইউজ করে না, আর এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে। ক্লিয়ার? তাহলে অ্যাকুইজিশনের এই চারটে মেজর ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম। আরো অনেক ছোট্টখাটো হতে পারে। এবার এই জায়গাটাতে দেখো অ্যাকুইজিশন ইন সাইকোলজি, আমরা চাইল্ড সাইকোলজি পড়ি, তো চাইল্ড সাইকোলজিতে অ্যাকুইজিশনটা আরো অনেকটা ব্যাপকতর অর্থে আমরা ব্যবহার করে থাকি। হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো তোমাদের? মানে আমি একটু হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে। অ্যাকুইজিশন সাইকোলজিতে দেখো, অ্যাকুইজিশন রেফার্স টু দ্য ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক পর্যায়ের যে বিষয়টা সেখানে বোঝায়, অফ লার্নিং, ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং এর যে ব্যাপারটা সেটাকে অ্যাকুইজিশন বলে। যখন বিহেভিয়ার ইজ ফার্স্ট বিং অ্যাকোয়ার্ড, এই জায়গাটা থেকে আমাদের জটিলতা শুরু হলো, যে বিহেভিয়ার ইজ ফার্স্ট বিং অ্যাকোয়ার্ড। বিহেভিয়ার মানে কি আমাদের? বিহেভিয়ার মানে, বলো তো বিহেভিয়ার মানে কি? আচরণ। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। যখন আমরা আচরণগুলোকে লক্ষ্য করি, আচ্ছা আচরণ কি কারোর একটা কথা বা একটা বৈশিষ্ট্য দেখে আমরা আচরণকে আইডেন্টিফাই করতে পারি, বিহেভিয়ারকে আইডেন্টিফাই করতে পারি? না কোনো একটি ব্যক্তির অনেক কয়েকটা কথাবার্তার ধরন বা অনেক কয়েকটা শেখা বা বলা বা কাজ করা, কোনো কিছু ধরন দেখে আমরা তার আচরণকে লোকেট করতে পারি? আচরণকে লোকেট করবার জন্য আমাদের সেকেন্ড কথা যেটা বললাম, আমি বলি ওই লোকটার স্বভাবই ওরকম, ধরো আমি বললাম ওই লোকটার স্বভাবই ওরকম, যদি আমি বলি তাহলে নিশ্চয় ওই লোকটার একটা কাজ দেখে আমি ওই লোকটার স্বভাব বলতে পারবো না। একটা ছেলে ধরো অঙ্ক করছে, অঙ্ক করবার সময় বারবার বারবার ও কি করছে, ধরো 2 গণিত 3 আছে, ও বারবার 2 গণিত 3-এর বদলে 2 যুক্ত 3 করে দিচ্ছে বারবার। তখন আমরা বলবো যে ওই শিশুটার গণিতক গণিতক যে গুণ করবার যে ইয়েটা আর কি, ধরনটা, সেটা বারবার যোগে রূপান্তরিত হয়ে যায়। মানে ওর স্বভাব হচ্ছে ওই গুণ ভুল করে যোগ করে দেয়। তাহলে একবার ভুল করাটাকে কি আমি বলবো যে ওটা ওর স্বভাব? নিশ্চয়ই না। আমি বিহেভিয়ার তখনই বলবো যখন সেই শিশুটা তার কাজের বারবার বারবার ওই একই কাজ করছে, তখন তাকে বিহেভিয়ার বলবো। একবার কাজের ক্ষেত্রে আমরা বিহেভিয়ার বলবো না তো? না বলবে? কি করবে? বলবে না বলবে না?
বলা যাবে না না স্যার। সে বিহেভিয়ার ইজ ফার্স্ট বিং অ্যাকোয়ার্ড, যখন ওই বিহেভিয়ারটা অ্যাকোয়ার করছে ওরা, ওই যে ইনিশিয়াল স্টেজ অফ লার্নিংটা হচ্ছে, সেই জায়গাটাকে অ্যাকুইজিশন বলা হচ্ছে। বোঝাতে পারছি কি বলছে ওরা? যখন আচরণ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, একটা শিশু সে বারবার মাকে মা মা বলে ডাকছে এবং বাবাকে একবার বলছে বাবা, একবার বলছে বাপি, একবার বলছে পাপা, এসব বলছে। এবার একবার দুবার সে হয়তো বলল, কিন্তু দেখা যাচ্ছে তার ওই বাবাকে ডাকার যে ধরনটা, সেই ধরনটা এক জায়গাতে স্থির নয়। কখনো বলছে বাবা, কখনো বলছে পাপা, কখনো বলছে বাপি, এসব। তাহলে বলা যায় যে তার বিহেভিয়ার একটা জায়গাতে তৈরি হচ্ছে যে হি অর সি is constantly fluctuating to call his father. ফ্ল্যাকচুয়েট করছে, তার বিহেভিয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে। সেই যে পজিশনটার কথা, যে পয়েন্টে আমি বিহেভিয়ার বলে ফেললাম, সেইটা যে জিনিস দিয়ে ও গ্রহণ করেছে, হয়তো তার মা বলেছে বাবাকে দাও, তখন বাবা বলেছে। কেউ হয়তো বলেছে বাপিকে দাও, বাপি শিখেছে। তাহলে এই যে শেখা, বিভিন্ন ধরনের কথার একই ব্যক্তিকে নির্দিষ্ট করে বিষয়টা শেখা, এইটাও অ্যাকোয়ার করে নিয়েছে এবং সেটা তার বিহেভিয়ারের মধ্যে ইনক্লুডেড হয়েছে। সেইটাকে অ্যাকুইজিশন বলা হচ্ছে ইন সাইকোলজি। কি বলছে? দ্য টার্ম ইজ ইউজড ইন বোথ ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। এগুলো তোমরা পড়েছো, মুখস্থ করে নিয়েছো। দু রকমের হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল এবং একটা হচ্ছে অপারেন্ট। তো কন্ডিশনিং হয়। কন্ডিশন মানে হচ্ছে, দেখো সাইকোলজির ভাষাগুলো এতটাই জটিল এবং টাইপের যে তোমরা মনে হবে যেন এ তো কোন ভাষা, কিন্তু নিজের মতো করে বুঝে ওই ভাষাটাকে ট্রান্সফার করতে হবে, তাহলে অতটা কঠিন লাগবে না বিষয়টাকে। সাইকোলজি অনেক সময় ভুলে যাওয়ার ব্যাপার থাকে, যার মুখস্থ বিদ্যা ভালো, ওয়েল অ্যান্ড গুড। আমার মতো পাবলিক যার মুখস্থ একবারেই থাকে না কোনো কিছু, তার ক্ষেত্রে এগুলো খুব চাপের। হ্যাঁ, দেখো দু রকমের কন্ডিশন হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। আমি ইচ্ছাকৃতভাবে কোনো বাংলা টার্ম ব্যবহার করব না, কারণ এটা ইংরেজি। যিনি তোমাদের সিডিবি পড়াবেন তিনি বাংলা টার্ম ব্যবহার করে সব বলবেন। আমি বাংলা টার্ম একটিও লিখবো না, বলবো না। আমি যতটুকু বাংলাতে ব্যাখ্যা করার সময় বলার ততটুকুই বলবো। আর যদি তোমরা বলো স্যার ইংরেজিতে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিতে, তাহলে আমি ইংরেজিতেই বলবো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা বলবে সেটা। ডেফিনেশন কি বলছে? In classical conditioning, a stimulus that naturally triggers a response. ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছে স্টিমুলাস, একটা উদ্দীপনা যেটা ন্যাচারালি ট্রিগার্স আর রেসপন্স, একটা রেসপন্সকে ট্রিগার করে। ট্রিগার কি করে? একটা বন্দুকের ট্রিগার কি কাজ করে? বন্দুকের গুলিটা ছুটতে সাহায্য করে, এখানে ট্রিগার থাকে। তেমনি ট্রিগারটা সেই জিনিসই, ধরো একজন ব্যক্তিকে কোনো একটা কথা বলে রেগে যায়, তার রাগের ট্রিগার পয়েন্ট হচ্ছে ওই শব্দটা, যে শব্দটাতে প্রেস করলে পরেই ওই ব্যক্তি রেগে বোম হয়ে যায়। তাহলে ওই ট্রিগার পয়েন্ট থাকে কিছু কিছু বিষয়ের। যেমন আমরা অনেক কোশ্চেন পড়ি, যে কোশ্চেন গুলোর কিছু কিছু ট্রিগার পয়েন্ট থাকে, যে পয়েন্টটা লোকেট করতে পারলেই কোশ্চেনটা উত্তর হয়ে যায়। শেখাবো ওগুলো। বলছে দ্যাট ইজ ফুড মেক্স আ ডগ স্যালাইভেট। ফুড মানে খাবার। আজকে আমি গ্রামের বাড়ি এসেছি, বুঝলে, এখানে অনেক রকম অবস্ট্যাকলস, অনেক শব্দ এসব হয়, কারণ বাস স্ট্যান্ডের কাছেই বাড়ি আমার। ওই জন্য কিছু কিছু শব্দ তোমরা পাবে শুনতে। আজকে টাইমটাও ওই জন্য মানে এগিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের পাশের বাড়ি বিয়ে আছে, ওই জন্য। বেশ, ফুড, তোমরা কি আমার কথা শুনছো? বক বক করে একাই বলে যাচ্ছি। আমার নিজের ক্লাসে, অফলাইন ক্লাসেও আমার এইরকম পরিস্থিতি খুব অস্বস্তিকর লাগে, অনলাইনে তো আরোই লাগবে, মনে হবে যেন ভূতের মতো বকছি, পাগলের মতো একাই। তোমরা কি শুনছো আমার কথা? हाँ सर। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ, একটু রেসপন্স করো, মানে আমি মনে হচ্ছে যেন
গহন জঙ্গলে কোনো একটা জায়গাতে ফেঁসে গেছি, সেখানে নিজে নিজেই কথা বলছি। একটু রেসপন্স করো কিছু, তোমাদের তো আনমিউট করার অপশন আছে। দেখো, ফুড দ্যাট মেক্স আ ডগ স্যালাইভেট, সেই খাবার যেটা কুকুরকে ওই লালা যোগান দেয় আর কি, is presented along with a second stimulus that is natural, that is কি e.g. মানে হচ্ছে that is the sound of i.e. মানে তাই, মানে e.g. মানে এক্সাম্পল, এটা মানে the sound of a bell, বেলের সাউন্ড, এটাও একটা স্টিমুলাস, সেকেন্ড স্টিমুলাস। ওটা ফার্স্ট স্টিমুলাসটা কি, খাবার, তোমরা সে প্যাভলভের ঘটনাটা মনে করো তাহলেই হবে। সেকেন্ডটা হচ্ছে বেল। ডিউরিং অ্যাকুইজিশন ফেজ, যখন ও গ্রহণ করছে, কি হচ্ছে তখন, টু স্টিমুলি আর রিপিটেডলি পেয়ার্ড, মানে এই ঘন্টা বাজাচ্ছে ঢং ঢং করে, সেইটার সাথে একটা খাবার দেওয়া, এই দুটোই একসাথে ঘটছে, বুঝলে, ঘন্টা বাজানো এবং খাবার দেওয়া একসাথে ঘটছে। এবার দুটো স্টিমুলি রিপিটেডলি পেয়ার্ড হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি দ্য প্রিভিয়াসলি ন্যাচারাল স্টিমুলাস, প্রিভিয়াস হবে, the previous natural stimulus will also trigger the response. ওই যে ন্যাচারাল স্টিমুলাস যেটা বেল, সেটা একাই ওটাকে রেসপন্স করতে পারছে। তোমরা, এটা তো প্যাভলভের একটা ঘটনা, তোমরা নিজেদের লাইফেও করতে পারো এরকম। তোমরা দেখবে যখন স্কুলে যেতে তোমরা, তখন ওই 9টা থেকে 9:30টার মধ্যেই মনে হতো যেন স্নানটা করে ফেলি, আর 9:30 থেকে 10টার মধ্যেই মনে হতো যে খাবারটা খেয়ে নিলে পরে বেশ ভালো হয়, এই সময় খিদে পেয়ে যেত। আমার এখনো পর্যন্ত মানে ডে স্কুল, সকালে স্কুল যখন হয় খুব অসুবিধা হয়, কারণ ডে স্কুলের যে আমার শিডিউলটা, যে আমি 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করে নেবো, 10টার মধ্যে খেয়ে নেবো, তো এই টাইমে আমার খিদে পেয়ে যায়। কারণ হচ্ছে কি, ওই একই টাইমে যেহেতু আমি করছি কাজটা, ওই টাইমটাই ওই আমাকে ট্রিগার করছে, আমাকে যে খিদে পাওয়ার কেস, মানে ঘটনাটা। তেমনি এই এক্সাম্পল বলছে ওরা, ডেফিনেশন তো এটা হলো, এক্সাম্পল বলছে কি, ভিডিও গেম, সাম ভিডিও গেমস রিওয়ার্ড প্লেয়ার্স ফর স্ট্রাইকিং টোকেনস। যারা ওই ফ্রি ফায়ার বা পাবজি বা ব্যাটলফিল্ড এসব খেলো, তারা আরো ভালো জানে ব্যাপারটা। কন্টিনিউয়াস শিডিউল অফ রিএনফোর্সমেন্ট, কোনো একটা রিওয়ার্ড পাচ্ছ, সেই রিওয়ার্ডের লোভে তোমরা অটোমেটিক্যালি কাজ করে যাও, মানে ঘন্টার পর ঘন্টা গেমে কাটিয়ে দিতে পারো। ইচ টোকেন হিট রেজাল্টস অফ পয়েন্টস, তোমার পয়েন্ট দিচ্ছে, মানে রিওয়ার্ড পাচ্ছ তুমি, ফিজিক্যালি কিছু না পেলেও রিওয়ার্ড তো পয়েন্ট পাচ্ছ, সেটাও তোমার একটা ট্রিগার পয়েন্টে কাজ করছে। দিস কন্টিনজেন্সি রেজাল্টস ইন কুইক বিহেভিয়ার অ্যাকুইজিশন। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন যদি তুলে দেয়, ধরো প্যাভলভের এখান থেকে কোশ্চেন কিরকম দিতে পারে, যে তুমি একটা শিশু ভিডিও গেম খেলছে, তাহলে ভিডিও গেমের তার যে আসক্তি বা ভিডিও গেমের তার যে দক্ষতা বাড়ছে, সেটি কোন এর উপরে ভিত্তি করে, মানে কি হচ্ছে, সেটা অ্যাকুইজিশন হচ্ছে না লার্নিং হচ্ছে। তুমি বলবে স্যার এটা তো কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এটা তো কোনো, এটা তো শিখে শিখেই করা হয়, কি বলে ওই ইনস্ট্রাকশন দেখে দেখেই গেম খেলে প্রথম দিকে, তাহলে স্যার এটা লার্নিং এ হবে, অ্যাকুইজিশন হবে না। কিন্তু না, কোশ্চেনটা উত্তর হবে অ্যাকুইজিশন, লার্নিং হবে না। এই জায়গাগুলো কনফিউশন তৈরি হয়। যেমন ভেন্ডিং মেশিনে দেখবে, ইচ টার্গেট বিহেভিয়ার অফ পুটিং মানি ইনটু দ্য মেশিন ইজ রিওয়ার্ডেড। যেই মানি দিলে, 1 টাকা দিলে ধরো, টুক করে একটা চকলেট বেরিয়ে এলো, মনে মনে হবে যেন আবার একটা 1 টাকা দিই, আবার একটা চকলেট বেরো, সেই চকলেট তুমি খাও যাও না খাও, মানে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয় মানুষের মনে, লিডিং টু কুইক অ্যাকুইজিশন। এইভাবে খুব তাড়াতাড়ি আমাদের মনের ভিতরে অধিকত হয় সবকিছু বিষয়গুলো, আমরা অনেক কিছু তাড়াতাড়ি শিখতে পারি। যখনই একটা শিশুকে কোনো একটা স্টিমুলাস দিয়ে বা কোনো একটা অ্যাসোসিয়েটেড কোনো বিষয় দিয়ে কোনো কিছু শেখাবে না, যেমন ধরো 1 2 3 4 শিখছে এখন বাচ্চারা, প্লে স্কুলগুলোতে দেখবে তারা একটা গান বাজিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে, সেই গানের সাথে সাথে নাচতে নাচতে তারা 1 2 3 4 1 2 3 4 করে নাচতে নাচতে শিখছে। এই শেখাটা কিন্তু অ্যাকুইজিশন, লার্নিং নয়। এবং ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, তোমরা এটাতে আমার সাথে সহমত নাও হতে পারো, আবার হতেও পারো, ইন্টারেস্টিং বিষয় এটা, সেটা হচ্ছে আমরা যাই কিছু শিখি না কেন জীবনে,
প্রথমে যে শিক্ষাটা হয় সেই শিক্ষাটা অ্যাকুইজিশনের মাধ্যমেই হয়, পরে লার্নিং হয়। এটা মানে আমার মত, এটা কারণ বলি তোমাকে, আমার যুক্তির পিছনে যে কারণ এটা সেটা হচ্ছে, ধরো তো প্রথমে তুমি এক শিখেছিলে, ওয়ান বা এক, এইটা আগে তোমাকে ধরেই নিতে হয়েছিল যে এইটাই এক বা এইটাই এক। যদি তোমাকে প্রথমে কেউ বলতো না এইটা এক, তাহলে তুমি এইটাই বুঝতে, এইটাই এক। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, মানে আমরা কিন্তু কোনো প্রসেসে শিখিনি, মানে ধরে নিয়েছি একটা বিষয় যে এইটা এক বটে, এইটা নয়, এটা দুই বটে, তাই না? ব্যাপারটা ভাবো তো একবার, বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝছি। কজন আছো ক্লাসে? আমি তো দেখতে পাচ্ছি না কজন আছো, কজন আছো ক্লাসে? চারজন। ও, বেশ ঠিক আছে। দেখো এরপর, এটা তো আমি দেখিয়েছি, এরপরটা দেখো মেন পয়েন্ট কি কি, অ্যাকুইজিশনের মেন পয়েন্ট কি কি। অ্যাকুইজিশনের মেন পয়েন্ট হচ্ছে, বলছে দ্য ফার্স্ট, দ্য অ্যাকুইজিশন ইজ আ ন্যাচারাল প্রসেস। এটা একটা ন্যাচারাল প্রসেস। ইট ইজ অ্যান আনকনসাস প্রসেস। এটা একটা আনকনসাস প্রসেস। তাহলে এই যে হাইলাইট করে দিচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইট রেফার্স টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে রেফার করে, যেটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলছি, আমি যেমন বাংলায় কথা বলছি। অ্যাকুইজিশন রাদার দ্যান আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইট রেফার্স টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রাদার দ্যান আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এটা, মানে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য নয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়। যেমন আমি পার্সোনালি অনেকগুলো ভাষা জানি, তার মধ্যে কেবলমাত্র বাংলা ভাষা, যেটা বাংলা, এইটা আমি আমার পরিবেশ থেকে, আমার আশেপাশের লোকের কাছে শিখেছি। বাকি যে আরো যে চারটে ভাষা আমি জানি, সেই চারটে ভাষা আমাকে অর্জন করতে হয়েছে, মানে লার্নিং করতে হয়েছে। তার গ্রামার পড়তে হয়েছে, তার ভোকাবুলারি পড়তে হয়েছে, তার ইউজেস পড়তে হয়েছে, তার সিনট্যাকটিক্যাল ইউজ পড়তে হয়েছে, সিনট্যাক্স যেটাকে বলা হয়, তার মরফোলজিক্যাল স্ট্রাকচার পড়তে হয়েছে। তবেই আমার ওই চারটে ভাষাকে আমি বলতে পারছি যে ওই চারটে ভাষা মোটামুটি আমি লিখতে পড়তে বলতে পারি। বুঝতে পারছো? তাহলে এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার বাংলা, এইটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোই ওই রকম ধরনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। থ্রু দ্য অ্যাকুইজিশন প্রসেস, লার্নার্স অ্যাকোয়ার্ড নলেজ অটোমেটিক্যালি। অ্যাকুইজিশন প্রসেসে অটোমেটিক্যালি, আমাকে কেউ কোনোদিন শেখায়নি যে মা আমি ভাত খাবো, আমার খিদে পেয়েছে, আমাকে কেউ কোনোদিন বলতে শেখায়নি, এটা অটোমেটিক্যালি আমার ভিতর থেকে বেরিয়েছে। এটা অটোমেটিক একটা প্রসেস। এবার একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কেউ কেউ বলেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটাই হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবগুলোই, বাকিগুলো। আবার কেউ কেউ বলেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা পরে তুমি শিখছো, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা সব থেকে বেশি দক্ষ, সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাকিগুলো থার্ড ল্যাঙ্গুয়েজ। এবার এটা বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, তবে আমার মনে হয় এটা, এই মতটাই সব থেকে যুক্তিযুক্ত। সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটাই হয়, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাকিগুলো হয়। ঠিক আছে? নিজের মা তো একটাই, বাকি তো সবই সৎ মা, তাই না? তেমনি আর কি। এরপর দেখো, ডাজ নট ইউজ গ্রামাটিক্যাল রুলস। এ কোনো গ্রামাটিক্যাল রুল ব্যবহার করে না, মানে শেখার সময় কোনো গ্রামাটিক্যাল রুল শেখার দরকার পড়ে না। মানে ইউজ করে না বলাটা ভুল, মানে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা আমাদের লাগছে, that does not require any kind of grammatical rules to acquire that knowledge, to acquire that language. ওই জন্যেই এখানে তো আমি বলি, ওই জন্যেই যে আমাদের এফসিএ বলে একটা মেথড আছে। এফসিএ মেথডের ফুল ফর্ম কে বলতে পারবে যারা উপস্থিত আছে কেউ? ঘুমিয়ে যাচ্ছ নাকি সব? বলতে পারবে এফসিএ মেথডের ফুল ফর্মটা? ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। হুম,
এই এফসিএ মেথডটাকে ডিরেক্ট মেথড বলা হয়। এই ডিরেক্ট মেথডে কি করছে, যে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে কখনোই আমরা গ্রামার শেখাবো না। ইংরাজি শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে ইংরাজিতে কথা বলবো এবং তার মাধ্যমে ইংরাজি ওরা শিখবে, এবং সেটা ছোট্ট ছোট্ট বাক্যতে তার বোঝার মতো হবে। যেমন আমি একটা পেনকে তুললাম, দিয়ে বললাম আই পিকড আপ দিস পেন, এবং আবার পেনটা দিয়ে বললাম প্লিজ রিসিভ দিস পেন, অর বা আমি অন্য কিছু বললাম যে প্লিজ টেক দিস পেন ফ্রম মি, ইট ইজ আ গিফট ফর ইউ, একটা কথা বললাম। তখন ওই বাচ্চাটা যাকে আমি শেখাতে চাইছি ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, সেই বাচ্চাটা বুঝলো যে পিক আপ, আই পিকড আপ দ্য পেন মানে আমি পেনটি তুলেছি। আমি তোলার কথাটা তো জানে, যে তোলা, ওই যে আমি পেনটা টেবিল থেকে তুললাম বা কোথাও থেকে তুললাম সেটাও দেখতে পেলো, এবং এই দেখতে পাওয়ার সাথে সাথে আমি যে ভার্বটা ইউজ করলাম পিক ভার্বটা, সেই পিক ভার্বটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা কিন্তু ও শুনলো, বলতে পারবে না প্রথমে, ফার্স্টলি ও কিন্তু শুনলো। এবং তার পরে পরে আমি যখন ওকে পেনটা হাতে দিলাম তখন বললাম প্লিজ রিসিভ দিস পেন, বা প্লিজ টেক দিস পেন ফ্রম মি, দিস ইজ আ গিফট ফর ইউ বলে একটা কথা আমি ওকে বললাম, যেটা তোমার জন্য উপহার। দিয়ে বললো স্যার এটা আমার জন্য। যখন বলবে তখন তুমি সঙ্গে সঙ্গে বললে ইয়েস ইট ইজ ফর ইউ বিকজ টুডে ইজ ইউর বার্থডে, বাস এরকম একটা কথা বললে তুমি। তখন কিন্তু ও ইংরাজি না জানলেও না বুঝলেও ও বুঝলো যে পেনটা আমি ওকে দিলাম এবং আজকে ওর জন্মদিনের জন্য হলো। বার্থডেটা মানে যে জন্মদিন, এটা নিশ্চয়ই বাচ্চাকে স্কুলে শেখাতে হয় না, এখন প্রত্যেকটা লেগে থাকে, সবাই বার্থডে জানে কথাটা। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ফান্ডা, এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা ইংরাজি শিক্ষাটাকে এইভাবে দিতে বলছে, ন্যূনতম ইউজ করতে বলছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজেই তোমাকে কথা বলতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজেই তোমাকে শেখাতে হবে। এই প্রসেসটাকে বলছে এফসিএ মেথড বা ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? পড়ার পর আমাকে একবার ঘুমিয়ে নিতে হবে, তারপর তোমরা বলবে হ্যাঁ স্যার, না স্যার। আছো কেউ না নেও, চলে গেছো? হ্যালো, কি ব্যাপার? চারজন আছো তো? হ্যাঁ স্যার আছি, আমরা ক্লাস করছি। হ্যাঁ বা না বলো কিছু একটা, আমি ওইদিকে আছি। মেসেজে লিখলে হবে না, মেসেজে লিখলে হবে না, ইয়ে ক্লাসে করো, আজকে পড়ান। বুঝলে? মানে হ্যাঁ বা না বলো, না আমি বুঝতে পারছি না, আমি তাহলে বলে চলে যাব, সেই রেকর্ডিং ক্লাস হ্যাঁ হবে। স্যার আছি, ক্লাসে আছি। শুনতে হ্যাঁ পাচ্ছেন মানে আমি আমার যখন কথা? বলবো কথা বলো অন্তত। হ্যাঁ ফোকাস স্যার অন শুনতে পাচ্ছেন? প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ওকে ফোকাস অন স্যার, প্র্যাকটিক্যাল আছি নলেজ, ক্লাসে। ইনফর্মাল সিচুয়েশনে কথাবার্তা হবে। ফোকাস অন প্র্যাকটিক্যাল নলেজ মানে হচ্ছে এই যে অ্যাকুইজিশনটা প্র্যাকটিক্যাল নলেজের উপর ফোকাস করবে, নতুবা মানে এখানে ধরো কথা বলছি প্র্যাকটিক্যাল নলেজের উপরেই, তোমাকে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা অ্যাকুইজিশন মেথডটা ইউজ করতে হবে। তুমি এখানে বসে নিশ্চয় কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ছেলেগুলোকে কথা বলবে না, তার জন্য উপযুক্ত ক্লাস এবং উপযুক্ত বয়স লাগে। তাহলে এই প্র্যাকটিক্যালিটি আমাদেরকে জানতে হবে। হুম। এরপর হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। ইনফর্মাল সিচুয়েশন মানে হচ্ছে যে বাড়ির পরিবেশ বা বন্ধু বান্ধবের পরিবেশ বা খেলার মাঠের পরিবেশ, এই পরিবেশগুলো হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল সিচুয়েশনটা হচ্ছে কি অফিস বা আদালত, এইসব জায়গাতে যে কথাবার্তাগুলো হয় সেগুলো হচ্ছে ফর্মাল সিচুয়েশন, এই কথাবার্তা। আর মেন রিকোয়ারমেন্ট ইজ দ্য কমিউনিকেশন এনভায়রনমেন্ট, কমিউনিকেটিভ হবে এটা, কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট। মেন রিকোয়ারমেন্টটা কি? কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট। তুমি ধরো রামগরুরের ছানা হাসতে তাদের মানা, এরকম একটা পরিবেশে আছো, সেখানে কোনোভাবেই তোমার ভাষার বিকাশ হবে না। দেখবে যেসব বাড়ির লোকজনেরা
শিশুর সাথে কথাবার্তা বলে না, হ্যাঁ করে থাকে এরকম ভাবে, কিছু হলেই রাগ দেখায়, চোখ দেখায়। তাদের ছেলেদের কথাবার্তার বিকাশ কম হয় প্রথম দিকে শিশু বয়সে। যদি কোনো বাড়িতে অনেকগুলো লোক থাকে এবং তাদের মানসিকতা সবসময় হাসি খুশি, খুব কথা বলছে, তখন তাদের বাড়ির বাচ্চাদের কথাবার্তা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু যাদের বাড়িতে একবারই কথাবার্তা নেই, সেই কথা বললে ট্যারিফ লাগে, এরকম পরিস্থিতি, তাদের বাড়িতে কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট থাকে না, তাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখতে পারে না, তাদের বাচ্চাদের ভাষা শিক্ষাটা খুব লেটে হয়। বুদ্ধির বিকাশ হয়তো হয়ে যায়, কিন্তু ভাষা শিক্ষাটা অনেক লেটে হয়, তাদের স্কুলে গিয়ে ভাষা শিক্ষা করতে হয়। আবার কিছু কিছু বাড়িতে থাকে যে বাড়িতে বাড়িতেই ভাষা শিখে স্কুলে আসে। ঠিক আছে, মেন রিকোয়ারমেন্ট ইজ এ কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে অনেক রকমের, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ লার্নিং, হোয়াট কাইন্ড অফ লার্নিং ডাজ নট রিকোয়ার গ্রামাটিক্যাল রুলস, তখন হবে অ্যাকুইজিশন। তারপর ধরো কোন অ্যাকুইজিশনে কি লাগে, প্র্যাকটিক্যাল নলেজ লাগে না থিওরিটিক্যাল নলেজ লাগে, তখন হবে প্র্যাকটিক্যাল নলেজ। কোন ইনফর্মাল সিচুয়েশনে কোন ধরনের হয় শিক্ষা লাভ হয়, তখন হবে অ্যাকুইজিশন। যদি বলে কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট কিসের জন্য বেশি দরকার, তখন হবে অ্যাকুইজিশন প্রসেসের জন্য। প্রত্যেকটা একটা করে কোশ্চেন তৈরি হতে পারে। এরপর এলো আমাদের লার্নিং। লার্নিং মানে হচ্ছে শিক্ষা, অ্যাকুইজিশন মানেও শিক্ষা গ্রহণ করা। লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং is a process in which learner learned the rules of grammar and vocabulary. ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে সেই প্রসেসটা যেখানে লার্নার মানে শিক্ষার্থী গ্রামার এবং ভোকাবুলারির রুলগুলো শিখবে। যে থার্ড প্রেজেন্ট টেন্সে, থার্ড পারসন সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস যোগ হয়, নাও মুখস্থ করো। বা বললাম ইচ, এভরি, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে, নাও মুখস্থ করো। ওয়ান অফ, ওয়ান অফ এর পরে যেটা প্রিপোজিশন প্রোনাউন থাকবে বা নাউন থাকবে, সেটা প্লুরাল নাউন বা প্রোনাউন হবে, বুঝতে পারছো? তারপরে যে ভার্ব থাকবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। এই যে নিয়মগুলো আমি বলছি, এই নিয়মগুলো লার্নিং এর ক্ষেত্রে হয়। আমি তোমাদেরকে যখন ইংরেজি ক্লাস করাবো দেখবে অনেক নিয়ম, গাদা গাদা নিয়ম তোমাদেরকে বলবো, সেগুলো লার্নিং করাবো, অ্যাকুইজিশন নয়। অ্যাকুইজিশন হচ্ছে আমি যেভাবে কথা বলছি সেটা যদি তোমরা শিখে ফেলো, শিখে ফেলো মানে তোমরা আমার থেকে ভালো কথা বলতে পারো হয়তোবা, কিন্তু আমার কথা বলার ধরনটা তোমরা শুনে শুনে শিখে নিচ্ছ। তাহলে এই কথা, এই ব্যাপারটা অ্যাকুইজিশন। আর লার্নিংটা হচ্ছে গ্রামার এন্ড ভোকাবুলারি শেখানো হবে। উইথ দিস প্রসেস উই লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারি এভাবে। আমি যখন ধরো পালি শিখছিলাম, পালি, পালি বলে একটা ভাষা আছে, ত্রিপিটকের ভাষা, পালি জানি আমি। তো পালি যখন শিখছিলাম তখন পালি ভাষার নানান রকম বিষয়, নিয়মগুলো আমি লিখে 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 নিয়ে আসতাম এবং সেগুলো ফাঁকা টাইমে আওড়াইতাম যাতে করে ওগুলো মুখস্থ হয়ে যায়। তাহলে ওইটা কোনোদিনই আমার অ্যাকুইজিশন হয়নি, লার্নিং হয়েছে। Teacher's capability and experience also impact a person's learning experience. এইবার শিক্ষক যেমন হবে, তার ক্যাপাবিলিটি যেমন হবে, তার এক্সপিরিয়েন্স যত ভালো হবে, তেমনি ইম্প্যাক্ট পড়বে লার্নিং এক্সপিরিয়েন্সে। আমি ধরো তোমাদেরকে পড়াচ্ছি, হতে পারে আমি খুবই বাজে পড়াচ্ছি বা হতে পারে আমি মোটামুটি ঠিকঠাক পড়াচ্ছি, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, তোমাদের অ্যাকুইজিশনটা যত ভালো বা লার্নিংটা যত ভালো হচ্ছে, সেটাই আমার ডায়ামিটার, আমার মাপকাঠি হচ্ছে সেটাই। আমি কত জানি এইটা কিন্তু আমার ক্লাসের মাপকাঠি নয়। আমার শিক্ষার্থী, তারা আমার ক্লাস থেকে যতটুকু জানছে বা বুঝছে, আমি যদি তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারি, দেন দ্য লার্নিং হ্যাপেন্স। যদি সেটা না হয় তাহলে পরে এটা ফ্রুটফুলি নয়। মানে আমার সমস্ত কিছু ক্যাপাবিলিটি, এক্সপিরিয়েন্স, এগুলো যাচাই হবে তোমাদের মাধ্যমে। তোমরা হচ্ছে আমাদের ডিসপ্লে বোর্ড। ভিতরে যদি আমার কোয়ান্টাম মেকানিক্সের যদি আমার মাদারবোর্ড থাকে, সেইটা আমার কোনো কাজ করবে না যদি আমার ডিসপ্লে বোর্ডটা ফাটা হয়। ডিসপ্লে বোর্ডটা যদি ঠিকঠাক হবে তবেই আমি কি কাজ করলাম আমার সফটওয়্যারে, সেটা লোকে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতেই পারবে না, তাই না? তেমনি দেখো মেন পয়েন্ট কি, লার্নিং ইজ আ সিস্টেমেটিক প্রসেস
লার্নিং হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস, মানে নিয়মতান্ত্রিক একটা পদ্ধতি। ইট ইজ আ গ্র্যাজুয়াল প্রোগ্রেস। একদিনে হঠাৎ করে তুমি ইংরেজিতে বিদ্বান হয়ে যাবে না, বা যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে বিদ্বান হয়ে যাবে না। এটা একটা গ্র্যাজুয়াল প্রোগ্রেস। তোমাকে শুরু করতে হবে প্রথম থেকে। শব্দের ভাগগুলো পড়তে হবে, তার শব্দ থেকে বাক্যের ভাগ পড়তে হবে, বাক্যর পরে তোমার ভার্বের পজিশন পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, তারপর প্যারাগ্রাফের পজিশন পড়তে হবে, প্যারাগ্রাফে বিভিন্ন মুড পড়তে হবে, তবেই তুমি একটা ভাষাতে বিভিন্ন রকমের কার্যকলাপ করতে পারবে। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। বুঝতে পারছো তো? কোনো উত্তর নাই। ইট ইজ আ কনসাস প্রসেস। এটা একটা কনসাস মানে হচ্ছে সচেতন একটা প্রসেস। কখনোই সচেতনতা ছাড়া কোনো ভাষা তুমি শিখতে পারবে না। আলাদা ভাষা সচেতন হতে হবে, সেই ভাষায় এটা কি বললো, ওইটার এই ব্যাপারে কি বললো। যেমন ধরো আমি সংস্কৃততে বলছি যে অহম অহম খাদ অহম খাদতি বলে দিলাম আমি, খাদতি, অহম খাদতি লিখে দিলাম, যে বললাম এইটা বলে দিয়েছি। এইবার কেউ একজন সংস্কৃত জানে, সে বলল যে আপনি তো ভুল বলেছেন, এটা তো হবে অহম খাদামি। কারণ আমরা ইয়েতে জানি যে তিতন্তি শীতস্তম ই বসমস, ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষে মি হয় ভার্বের পরে, তাহলে মি যোগ হবে, এটা তি যোগ হবে না। তি কার যোগ হবে? যখন কোনো লোকের কথা বলবো তখন তি যোগ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলবো তখন তি হবে। তাহলে এই যে লক্ষ্য করার বিষয়গুলো, এই লক্ষ্য করার বিষয়গুলো হচ্ছে মানে আমাদেরকে কনসাস থাকতে হবে, কনসাস প্রসেস, এটা আনকনসাসলি হবে না। এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট রেট অফ লার্নিং। প্রত্যেকজন আলাদা আলাদা লার্নিং এর ক্যাপাবিলিটি আছে। আমার এখানে ক্লাসে যদি কেউ আছো, তাদেরই ধরো একজন একরকম বুঝছো, আরেকজন আরেক রকম বুঝছো, একজন বেশি বুঝছো, একজন কম বুঝছো। টিচার্স নলেজ এন্ড এক্সপিরিয়েন্স অলসো ইম্প্যাক্ট দ্য লার্নিং প্রসেস। সেম একই কথা, টিচারের নলেজ এবং এক্সপিরিয়েন্স এটাকে কাজ করে। বেশ। লার্নিং মডিফাইস দ্য এক্সিস্টিং। লার্নিং যে এক্সিস্টিং নলেজ যেটা আছে, যেটা তুমি অধিগত বিদ্যা যেটা তোমার আছে, সেটাকে মডিফাই করে। তুমি যদি কিছুই না জানো, ফ্রম নাথিং নাথিং কামস, সেটা লার্নিং এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে ওটা প্রযোজ্য নয়। অ্যাকুইজিশনে সবসময় ফ্রম নাথিং অ্যাকুইজিশন হয়। নাতে একবার তুমি জিরোতে আছো, তবেই তোমার অ্যাকুইজিশনটা বলবো হ্যাঁ হয়েছে। কিন্তু তুমি ধরো 10-এ আছো, সেখান থেকে 15 করছো, সেটা তোমার লার্নিং হচ্ছে। তুমি একটা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে 60% পেয়েছো, তুমি চাইছো পরীক্ষাতে 60%-এর বদলে আমি 90% তুলতে চাই, তাহলে 30% যেটা করছো সেটা তোমার লার্নিং করছো, কিন্তু তুমি জিরো আছো, একবারে জিরো। তুমি যেটা করবে 10% বা 20%-এ যাবে, সেটা টোটালটাই তোমাকে করতে হবে অ্যাকুইজিশনের মাধ্যমে, এক্সপিরিয়েন্স এন্ড বিহেভিয়ারের মাধ্যমে হবে। মোটিভেটর ডিসাইডস লার্নার স্পিড এন্ড ইন্টেন্সিটি অফ লার্নিং। মোটিভেটর যে থাকবে, সে ডিসাইড করবে যে লার্নারের স্পিড এবং ইন্টেন্সিটি কতটা হবে। মানে আমি তোমাদেরকে হঠাৎ করে আজকে ইংরাজি পেডাগোগি পড়াতে এসে ঠিক করলাম যে তোমাদের সি-টেট এর কোশ্চেন করে দেবো প্রথম ক্লাসে, আমার অন্যায় হবে। কারণ কি, আমি তোমাদেরকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্টাডি মেটেরিয়াল দিইনি যেটা করে তুমি সি-টেট এর কোশ্চেন আনসার করতে পারো। তাহলে আমি ডিসাইড করেছি যে তোমাদের ইন্টেন্সিটি অফ লার্নিং এবং লার্নারের স্পিড এখন স্লো আছে, এখন এইভাবে পড়াতে হবে আমাকে। ইউজ অফ গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ভোকাবুলারি এগুলো শেখাতে হবে, এবং ফর্মাল সিচুয়েশনও শেখাতে হবে। ফর্মাল সিচুয়েশনে তুমি কখনোই লোকাল কথাবার্তা যেগুলো অ্যাকুইজিশনের মাধ্যমে শিখেছো সেগুলো কথাবার্তা বলবে না, ফর্মালি কথাবার্তা বলবে, সেগুলো শেখাতে হবে। টাইপস অফ লার্নিং, কি কি টাইপ আছে লার্নিং এ, কি কি টাইপ আছে লার্নিং এ বলো। এটা একটু বড় করি। মোটর লার্নিং, মোটর লার্নিং একটা, যেটা কি বলছে যে বডি মুভমেন্ট হবে, ওয়াকিং, ড্রাইভিং, ক্লাইম্বিং, এগুলো শেখা, এটা যে মোটর লার্নিং। ভার্বাল লার্নিং কি হবে? ভার্বাল লার্নিংটা হচ্ছে
কমিউনিকেশন মেথড শেখানো হবে, স্পিকিং, সাইন্স, পিকচার, সিম্বল, এগুলো। এটা হাঁটা, গাড়ি চালানো, কোনো জায়গায় চড়া, আরোহণ করা, এগুলো হচ্ছে মোটর লার্নিং এর মধ্যে পড়ে। এই পেজটা খুব ইম্পর্টেন্ট। আর কমিউনিকেশন হচ্ছে ভার্বাল লার্নিং, যেমন স্পিকিং, সাইন্স, কোনো কিছু ইশারাতে কথা বলা, পিকচার, সিম্বল, এগুলো হচ্ছে ভার্বাল লার্নিং। আর কনসেপচুয়াল লার্নিং কি? মেন্টাল প্রসেস হবে। কিরকম? চিন্তা করতে শেখানো, রিজনিং, যুক্তিগ্রাহ্যতা, যুক্তিযুক্ততা শেখানো, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, ওর বুদ্ধিমত্তা বিকশিত করা, এগুলো হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। তাহলে 3 কাইন্ডস অফ লার্নিং আমরা এইখানটাতে দেখলাম। 3 ধরনের লার্নিং, একটা হচ্ছে মোটর লার্নিং, একটা হচ্ছে ভার্বাল লার্নিং, একটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, যেটা ধারণা গঠন করছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কেউ বুঝতে পারোনি বা না পেরেছো সেটা আমাকে বলো। বলো, সবাই বুঝতে পেরেছো নাকি? আছো, অনেকজন আছো, 4 জন ক্লাসে আছো আমি ছাড়া। বলো। শামীম আক্তার, সিপ্রা কুন্ডু, শাহিদুর রহমান আর পিউ ঘোষাল, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বিরক্ত লাগছে না তো? না স্যার। না, তাহলে আরো ইন্টারেস্টিং করতে হবে। পিউ কিছু বলছিলে, বলো বলো। না স্যার, বুঝলাম। ঠিক আছে স্যার, বোঝা গেছে। ঠিক আছে। সিপ্রা কুন্ডু প্রথম ক্লাস করছো না আমার? স্যার বাসে আছি তো, তাই স্যার মানে বেশি ঠিক অন আছে, হইনি। না না সেটা ঠিক আছে, কিন্তু যখন জিজ্ঞাসা করছি তখন উত্তর করে দাও, তাহলেই হবে। বাসে থাকো থাকো না, আমি কি বলেছি যে না ক্যাচ ক্যাচ আওয়াজ আমি শুনবো না? আমি শুনবো, কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তরগুলো দাও। আর সিপ্রা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ঘুমিয়ে গেছো? শারমিন আক্তার, বলো বলো বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার না স্যার অন্তত বলো, তাহলে পরেও আমি অন্তত আশা পাবো, জোগাবে আমার, হ্যাঁ শুনছো। এরপর থিওরি অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। থিওরি, এবার কতগুলো থিওরি আমি লে আউট করেছি। এ তো সানাই বাজতে লাগলো, বুঝতেই পারছো, বিয়ের বাড়ি। শুনতে পাচ্ছ নাকি তোমরা সানাইয়ের আওয়াজ? হালকা করে আসছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, আসতে শোনা গেলে খুব ভালো, আমার কথা শোনা যাচ্ছে তো গেলেই হবে। না, আপনার একদম ভয়েস ক্লিয়ার আচ্ছা, আছে। কথা ক্লিয়ার আছে। ঠিক আছে, বেশ। থিওরি অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। প্রথমে দেখো কনসেপ্ট অফ জ্যা পিঁয়াজে। এনাকে আবার চিনে নাও, তোমরা নাম শুনেছো অনেক, হয়তো ছবি দেখোনি, চিনে নাও ভদ্রলোককে। আমি একটু কাব্য করে লিখেছি কথাটা, যে বিহোল্ড দ্য সুইস সেজ পিঁয়াজে, আ পলিম্যাথ অফ বায়োলজি, ফিলোসফি এন্ড সাইকোলজি, whose legacy resonates as the father of child psychology. আমি সহজেই বলে দিতে পারতাম তিনি একজন সুইস দার্শনিক, তিনি একজন পলিম্যাথ, মানে হচ্ছে বহু জ্ঞানী, বহু জ্ঞান মানে বহু বিষয়ে জ্ঞান যা, তাকে পলিম্যাথ বলা হয়। হ্যাঁ, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের কাজে লাগবে। পলিম্যাথ, যিনি পারদর্শী, বহু কার্যে পারদর্শী, তাকে পলিম্যাথ বলা হয়। তিনি বায়োলজিতে বিদ্বান ব্যক্তি, ফিলোসফিতে, সাইকোলজিতে, এবং যার লিগেসি মানে যার কাজকর্ম আর কি রেজোনেটস অ্যাজ দ্য ফাদার অফ চাইল্ড সাইকোলজি। তাহলে তাকে আমি বলে দিতেই পারতাম যে হি ইজ পপুলারলি কল্ড দ্য ফাদার অফ চাইল্ড সাইকোলজি, কিন্তু আমি ইচ্ছা করে এটা লিখলাম যাতে করে এই ধরনের কনস্ট্রাকশন তোমাদের একটু হ্যাবিচুয়েটেড হয়। মানে আমি এরকম ধরনের লিখতে খুব পছন্দ করি আর কি। বিহোল্ড মানে দেখো, দেখো দ্য সুইস সেজ, সেই সুইজারল্যান্ডের একজন সাধু, যিনি পিঁয়াজে, যিনি একজন করিতকর্মা ব্যক্তি, যিনি বায়োলজি, ফিলোসফি, সাইকোলজি এইসবে এমন কাজকর্ম করেছেন যে তাকে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়। ঠিক আছে, এটা মানে এটা আর কি। নেক্সট, অ্যাকর্ডিং টু পিঁয়াজে, পিঁয়াজের মতে চাইল্ড স্টার্ট লার্নিং উইথ অ্যাডাপ্টেশন। শিশুরা অ্যাডাপ্টেশনের মাধ্যমে শেখে। One can achieve through assimilation and accommodation.
প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা বিষয় মুখস্থর মতো করে নিতে হবে। অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে ওরা অ্যাচিভ করতে পারে। কি রকম? তুমি ধরো একটা বাচ্চাকে এ শেখাবে, এটা খুব তাড়াতাড়ি কি করে শিখবে জানো? যদি তুমি একটা কাঠি নিয়ে এরকম ভাবে দেখাও, দিয়ে মাঝে একটা কাঠি ওকে রাখা করাও, বা ওকে পেন্সিল দিয়ে বললে তুমি এরকম ভাবে একটা দাগ টানো, এরকম ভাবে একটা দাগ টানো, আর আমি একটা এরকম ভাবে দাগ টানি, এইটা যেটা হলো না, এটাকে আমি এ বলবো। এই যে অ্যাসিমিলেশন করছি আমি বিভিন্ন জিনিস দিয়ে, বা অ্যাকোমোডেট করছি ওকে। অ্যাকোমোডেশন মানে হচ্ছে যে তুমি একটা শিশুকে ধরো একটা কবিতা শেখাবে, কিন্তু সেই শিশুটা কবিতা শিখতে চাইছে না, শুনতে চাইছে না, তাকে বাইরে নিয়ে চলে গেলে, বাইরে নিয়ে গিয়ে আরো 4টে ছেলে যারা বলছে তাদেরকে বলা করালে চিৎকার করে করে, তাদের সাথে যখন ও অ্যাকোমোডেটেড হয়ে যাবে, আপনা আপনি বলবে, যেমন জাতীয় সঙ্গীত ওরা শেখে। আমি নিজে স্কুলে জানি ব্যাপারটা। এখন আমার স্কুলে আমি 3টে জিনিস করাই। ফার্স্ট অফ অল ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত। সেকেন্ড হচ্ছে স্বাস্থ্যবিধান গান। আর থার্ড এখন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলা সঙ্গীত, বাংলা রাজ্য সঙ্গীত। যেটা রাজ্য সঙ্গীত কি হয়েছে আমাদের, আমাদের রাজ্য সঙ্গীত কি এখন? নে কেউ বলতে পারে না? বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, যে গানটা আছে না, সেটা আমাদের রাজ্য সঙ্গীত। এই হ্যাঁ 3টে স্যার, জিনিস হ্যাঁ। এখন করায়। তা এইটা এখন নতুন হয়েছে, তো এটা ছেলেগুলো বলতেই পারছে না, এটা আমাকে বা অন্য টিচারদেরকে চিৎকার করে করে বলতে হচ্ছে। এই যে ন্যাশনাল অ্যানথেম, এইটা ছোট থেকে হচ্ছে, তো পিপিতে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু জানে না। 1-এ তারা অল্প অল্প বলতে পারে, 2-তে তারা কিন্তু জেনে যায়, 3-4 এরা চিৎকার করে করে যখন বলে, তখন শুনে শুনে এরা বলতে লাগে। তাহলে অ্যাকোমোডেশনের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অ্যাকর্ডিং টু হিম, চিলড্রেন কালেক্ট স্মল চাঙ্কস বা ইউনিট অফ নলেজ। চাঙ্কস মানে হচ্ছে ইউনিট অফ নলেজ, অ্যান্ড মেক্স আ বিগার কনসেপ্ট। অল্প 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 করে শেখে কোনো জিনিস, শিখে একটা বড় অ্যাজ আ হোল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ আ হোল অ্যাকুইজিশন, অ্যাজ আ হোল কনসেপ্ট ওদের ডেভেলপ করে। ধরো তুমি বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করছো, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কতে প্রথমে ফার্স্ট কনসেপ্ট দেখানো হলো যে অনুকূলে গেলে পরে স্রোত বেড়ে যায়, ইনক্রিজ হয়, আর প্রতিকূলে যদি যায় স্রোত ডিক্রিজ হয়। কেন হয়? প্রথমে এটা বুঝলে কেন হয় না, স্রোতের যে গতিবেগটা সেটা নৌকার গতিবেগের থেকে বিয়োগ হয়ে যায়, বলে এটা কমে যায় প্রতিকূলে, আর অনুকূলে স্রোতের গতিবেগের সঙ্গে নৌকার গতিবেগ যুক্ত হয়ে যায় বলে বেড়ে যায়। তাহলে এই যে বিষয়গুলো, ছোট্ট ছোট্ট কনসেপ্ট তুমি বাচ্চাদেরকে দেবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ লার্নিং এর তো নয়, শুধু দেবে। 1 মিনিট, হ্যাঁ একটা ফোন ধরি, আমি একটা ফোন রিসিভ করছি, 1 মিনিট। হ্যাঁ হ্যালো, কোন মিস্ত্রি? ও না না, খুলে দেন খুলে দেন, ও সেই রং মিস্ত্রিটা তো। বেশ, ঠিক আছে, ঠিক আছে। বেশ, দেখো, তারপর বলছে চাইল্ড ক্রিয়েটস ইটস ওন ওয়ার্ল্ড অফ নলেজ বাই দেয়ার চাঙ্কস। মানে ওই যে ছোট্ট 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 নলেজ গেইন করছে বিভিন্ন জিনিসের, দিয়ে নিজেই একটা নিজের দুনিয়া তৈরি করছে। যেমন আমি এটা মুছি একবার, অনেক হয়ে গেল। যেমন একটা বিষয় দেখো, একটা শিশু কিভাবে কল্পনার জগতে বাস করতে পারে, কেমন করে? মানে তাকে রাজকুমারের গল্প বলা হয়, তাকে রাজকন্যার গল্প বলা হয়, কোনো রাজার গল্প বলা হয়, কোনো দূরবর্তী কোনো জায়গার গল্প বলা হয়, যে জায়গা সম্বন্ধে সে জানেই না, অথচ কেমন একটা ইউটোপিয়ান জায়গা যেখানে সবকিছুই ভালো মন্দতে বিচার হয়, ধরো, ঠিক আছে, তার সেই রকম একটা জায়গার কথা কিন্তু সে জানে। এবার সে যখন ফাঁকা টাইমে বসে থাকছে, তখন দেখছে যে একটা নদী হয়তো বয়ে যায়, সেই নদীতে কোনো একটা দূরবর্তী রাজ্যে রাজকুমার নৌকা নিয়ে আসে, এবং সেখানটাতে নোঙর খাটায়, সেই জায়গাটাতে সে লাঠি মানে বন্দুকে করে বাঘ মারে,
সেই বাঘ মেরে সে তার নিজের বাড়ি নিয়ে যায়, সে দারুণ বীর একজন লোক, এরকম ধরনের একটা গল্প ধরো সে নিজে নিজে বেঁধেছে। তাহলে সে কি এমনি এমনি করতে পেরেছে ওগুলো উইদাউট এনি কাইন্ড অফ চান্স অর ইউনিট অফ নলেজ? সে কি গল্পটা ফানতে পারবে? পারবে না তো। কারণ তাকে নদী সম্বন্ধে জানতে হয়েছে বা শুনতে হয়েছে, তাকে ছোট নৌকা সম্বন্ধে শুনতে হয়েছে, বা তাকে বাঘ সম্বন্ধে জানতে হয়েছে, এবং এটাও জানতে হয়েছে বাঘ বন্দুক দিয়ে মারা হয়। তবেই কিন্তু সে ওই গোটা ব্যাপারটাকে অ্যাজ আ হোল ভাবতে পেরেছে এবং গল্প ফানতে পেরেছে। ছোট ছেলেরা খুব কল্পনা প্রবণ হয়, ছোট ছোট বাচ্চারা, তারা একটা বিষয়কে খুব এত ডিপে কল্পনা করে ফেলে না, যেটা বড় মানুষরা চিন্তাই করতে পারে না যে অত অত গভীরে। কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ওটা করতে পারে। তার কারণই হচ্ছে তাদের ওই যে ইমাজিনারি নেচারটা, তাদের যে কল্পনা প্রবণ মনটা, সেইটা আমাদের যে চাঙ্কস অফ নলেজ বা ইউনিট অফ নলেজ গুলো তাদেরকে গেইন করতে বা কোনো একটা নতুন কিছু বানাতে অ্যাজ আ হোল মানে ওন ওয়ার্ল্ড তৈরি করতে সাহায্য করে। বুঝতে পেরেছো? এইটা আমাদের পিঁয়াজে বলছে। পিঁয়াজের থিওরি একটা পরে দেখবে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা বলবো আমি। মানে এটা যেহেতু শুরু করছি সেই জন্য শুধুমাত্র ছবিটা দিয়ে আমি ক্ষান্ত হলাম। যে 4টে স্টেজ আছে তোমরা সবাই জানো: সেমিকন্ডাক্টর, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা একটা ছবি পেলাম আমি ইয়েতে, তোমার গুগলে, সেইখান থেকে ছবিটা আমি তোমাদেরকে এটা দিয়েছি আর কি। হ্যাঁ, তা বার্থ এজ থেকে 2 বছর পর্যন্ত সেন্সরি মোটর স্টেজ, আর 2 থেকে 7 বছর পর্যন্ত প্রি অপারেশনাল, 7 থেকে 12 পর্যন্ত কংক্রিট অপারেশনাল, এবং 12 বছর থেকে ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা কি কি কাজ করতে পারছে তোমরা ছবি দেখে বুঝতে পারছো, এটা আবার ব্যাখ্যা করার দরকার নেই, কারণ ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তারপরে দেখো, যিনি বয়স্ক মানুষ হাসি মুখে দেখছে তোমাদের দিকে, তিনি হচ্ছেন চমস্কি, নোয়াম চমস্কি। দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স, মানে ভাষার যে জগৎ, সেই জগতে ইনফ্লুয়েন্স বাই চমস্কিজ ওয়ার্ক। চমস্কির যে কাজকর্ম ভাষার জগৎকে প্রভাবিত করেছে। কিভাবে না, তিনি এক্সপ্লোর করেছেন ইন্ট্রিকেট আর্কিটেকচার অফ দ্য মাইন্ড, মনের যে গঠন সেটাকে তিনি এক্সপ্লোর করেছেন, অ্যান্ড দ্য সিক্রেটস অফ কমিউনিকেশন, এবং আমরা যে কিভাবে কথা বলি, সে কথা বলার যে সিক্রেট, গোপন বিষয়, সেটাকেও তিনি এক্সপ্লোর করেছেন থ্রু জেনারেটিভ গ্রামার অ্যান্ড দ্য আইডিয়া অফ। আমি এগুলো আবার মুছি কারণ এইগুলো তোমাদের দেখতে অসুবিধা হবে। জেনারেটিভ গ্রামার একটা তার কনসেপ্ট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ একটা কনসেপ্ট। তাহলে এই দুটো বিষয়ে তিনি মাস্টার লোক, এবং তিনি এই আমাদের মনের যে আর্কিটেকচারটা ভাষা ব্যবহারের ক্ষেত্রে, সেটা তিনি এই দুটো বিষয় দিয়ে ব্যাখ্যা করেছেন। কি বলছে? হি ওয়াজ এন আমেরিকান লিঙ্গুইস্ট, তিনি একজন আমেরিকান লোক, ফিলোসফার, কগনিটিভ সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান অ্যান্ড সোশ্যাল ক্রিটিক। নিশ্চয়ই মানে বলতে হবে না, সবগুলোই জানো। অ্যাকর্ডিং টু হিম, চিলড্রেন আর বর্ন উইথ ইনহেরিটেড এবিলিটি। তার মতে যে শিশুরা কোনো কিছু নিয়েই জন্মায়, মানে বংশগতি থেকেই অনেক কিছু এবিলিটি নিয়ে জন্মায়, সামর্থ্য নিয়ে জন্মায় টু লার্ন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের যে ভাষা শেখার জন্য একটা সামর্থ্য নিয়েই জন্মায়। and he started that every person possesses LAD. এইবার আসছে সে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এইটা বহুবার সিটেটে এসছে, সিটেটে কোশ্চেন যদি তোমরা দেখো, সিটেটে এই কোশ্চেনটা এসছে, ল্যাড কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইন দেয়ার ব্রেন। তাদের ব্রেনে প্রত্যেকটা পার্সন পজেস করে, মানে আমিও করি, তুমিও করো, সবাই করে, যে আমাদের একটা ল্যাড বলে জায়গা আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে। সেই ডিভাইসের মাধ্যমেই আমরা কোনো ভাষাকে ধরতে পারি। যে ল্যাড যত ভালো, সে তত ভালো ভাষা বলতে পারে। যার ল্যাড যত ভালো, অন্য ভাষা জানতে পারে। মনে করবে একটা বিষয়, সেটা হচ্ছে যে যেমন বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা দারুণ ট্যালেন্টেড হয়, তেমনি যদি কেউ 2 বা ততোধিক ভাষা জানে না, 2 বা 3টে বা 4টে বা 5টা 6টা ভাষা যদি কেউ জানে, জেনে রাখবে তাদের ব্রেনের ক্যাপাসিটিটা সাধারণ মানুষের থেকে একটু ভালো। সেই জন্য তারা ওই ধরনের ভাষাগুলোকে অ্যাকুইজিশন ইয়েতে করতে পারে, তাদের অ্যাকুইজিশন ডিভাইসটা ভালো, তারা খুব তাড়াতাড়ি কোনো বিষয়কে গ্র্যাস্প করতে পারে। ঠিক আছে, এটা একটা শিশুদের সহজাত প্রবৃত্তি যদি থাকে, তাহলে জানবে যে তার আইকিউ লেভেল বেশ ভালো। ঠিক আছে, ক্লিয়ার হলো ল্যাডের ব্যাপারটা? হ্যাঁ বা না উত্তর দাও। হ্যাঁ স্যার। ক্লিয়ার।
Children only learn vocabulary and lad applies the rules of language to make the sentence. No need to learn grammar and structure. Language. Children born with an understanding of rule language. রুল অফ ল্যাঙ্গুয়েজ হবে, এটা ভাষাটা একটু ভুল হয়েছে। দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমরা শুধুমাত্র ভোকাবুলারি শিখি, ভোকাবুলারি গুলো অটোমেটিক্যালি আমাদের ব্রেনে প্রসেস হয় একটা, আমরা প্রসেস করি তো সেটা প্রসেসড হয়, এবং প্রসেসিং এর মারফত আমরা নতুন নতুন কথাবার্তা বলতে শিখি। ঠিক আছে, এই নতুন নতুন কথাবার্তা বলতে পারার যিনি কারিগর আমাদের মাথাতে, সেটা হচ্ছে ল্যাড। He pointed out that children could not learn language through imitation alone, কেবলমাত্র অনুকরণ করে ভাষা শিখতে পারে না। ছোট ছোট বাচ্চারা এখন হিন্দি শিখে যায় টিভিতে কার্টুন দেখে, কেবল কি অনুকরণ করেই? কার্টুনে যদি কোনো ঘটনা না থাকতো, কার্টুনে যদি কোনো ইন্টারেস্ট না থাকতো, he or she cannot possess that language, পারতো না। ইমিটেশন অ্যালোনে, কেবলমাত্র ইমিটেশন করে নতুন ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে পরে আমাদের যে ল্যাড আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এর অনুরূপে আমাদেরকে চলতে হবে, এটা উনি বলেছেন, নোয়াম চমস্কি। এরপর হচ্ছে ভাইগটস্কি, এনাকে সবাই চেনো তোমরা, তোমাদের পাশের বাড়ির লোক মনে হয় মাঝে মধ্যে, না? ভাইগটস্কিকে মনে হয় না? আমার তো হতো। A Russian psychologist developed the socio-cultural theory, emphasizing the crucial role of social interaction in children's learning, which is significantly influenced by culture. রাশিয়ান সাইকোলজিস্ট একজন, তিনি ডেভেলপ করেছেন সোশিও কালচারাল থিওরি, এবং তিনি জোর দিয়েছেন কিসের উপরে না, সোশ্যাল ইন্টারাকশন ইন চিলড্রেন্স লার্নিং। ওই যে বললাম, একটা বাড়িতে যদি রামগরুড়ে ছানা বসবাস করে, তাহলে কখনোই ভাষা শিক্ষা ঠিকঠাক মতো হবে না। যদি তার সোশ্যাল ইন্টারাকশনটা ভালো হয়, তখন তার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ভালো হয়, হুইচ সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই কালচারের উপর ভিত্তি করে। এখানে দেখো এই ভাইগটস্কির সঙ্গে জেডপিডি একটা আছে, যুক্ত আছে। জেডপিডি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেডপিডি মানে কি বলছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট রিলেটস টু দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট আ চাইল্ড ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হোয়াট আ চাইল্ড ক্যান অ্যাচিভ উইথ গাইডেন্স। মানে একা একা কি করতে পারে, কি পেতে পারে, এবং গাইডেন্সের মাধ্যমে কি পেতে পারে। অ্যান্ড এনকারেজমেন্ট ফ্রম স্কিলড পার্টনার, একজন স্কিলড পার্টনারের যদি এনকারেজমেন্ট থাকে, তাহলে পরে তার অ্যাকুইজিশনটা কতটা ভালো হয়। এখানে বলছে হোয়াট ক্যান আই লার্ন অন মাই ওন, মানে আমি নিজে যেটা পারি সেটুকু, এইটুকু। আমি যদি জেডপিডির আন্ডারে থাকি, মানে যদি যে ল্যাঙ্গুয়েজটা জানে ভালো করে তার আন্ডারে থাকি, তাহলে পরে আমার ল্যাঙ্গুয়েজটা এইরকম হবে। আর এইটা হচ্ছে বিয়ন্ড মাই রিচ, আমি এর বাইরে যেতে পারবো না। তাহলে জেডপিডির মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বেড়ে গেল, এই এলাকাটা বেড়ে গেল। আর আমি নিজে যদি করতাম তাহলে এইটুকুই হতো, সেটাই বলতে চাইছি উনি। হ্যাঁ, মুছে দিই আবার এটা, কারণ পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে। এই পিডিএফে যদি এই পিডিএফটা যখন দেবো, তখন এগুলো সবই মুছে দেবো আমি। এরপর he is known as the foundation of cognitive theory, later become famous with the social development theory. তাহলে তিনি যে থিওরিটা দিয়েছেন সেটা সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। বাস, এমকেও বলে একটা তত্ত্ব বলেছেন। জেডপিডি যেমন হলো এমকেও, মোর নলেজেবল আদার্স, মানে তুমি যা জানো তোমার থেকে বেশি জানে। এখন এই যে জেডপিডি আছে না, এই এলাকাটাতে যে জেডপিডি মানে আই ক্যান লার্ন উইথ হেল্প, এই হেল্পটা যে, সেই হেল্পটা হচ্ছে এমকেও, মোর নলেজেবল আদার্স, মানে তুমি যা জানো তার তোমার থেকে বেশি জানে। According to him, someone has a better understanding or higher ability level than the learners. আমি শিখছি, আমার থেকে বেশি জানে তার কাছে। MKOK defines a person who cannot perfect in every size. বিভিন্ন রকমের হতে পারে, সেটাই বলছে। এমকেওটা বিভিন্ন রকম হতে পারে, টিভি থেকে হতে পারে,
কোনো ব্যক্তি হতে পারে, কোনো দল হতে পারে, সংবাদপত্র হতে পারে, সবই হতে পারে। এরপর হি বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ফ্রম সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়। অ্যাকর্ডিং টু হিম ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ক্রিটিক্যাল রোল ইন কগনিটিভ ডেভেলপমেন্ট, তার মতে ল্যাঙ্গুয়েজটা খুব ক্রিটিক্যাল রোল প্লে করে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আইডিয়া অফ স্ক্যাফোল্ডিংটা দেখো, দিস এলিমেন্টস এমকিউ এবং জেডপিডি অফ টাস্ক দ্যাট আর ইনিশিয়ালি বিয়ন্ড দ্য লার্নার্স ক্যাপাসিটি টেম্পোরারি সাপোর্ট ইন লার্নিং বাই অ্যাডাল্টস। এটার মানেটা কি বলবো, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে তুমি এইভাবে সিঁড়িতে উঠতে যাচ্ছ, যেমন ভাঁজ হয় স্ক্যাফোল্ড, ফোল্ড হয় তেমনি হবে। মানে প্রথমে কিছু জানছো, আবার একটু জানছো, আবার একটু জানছো, আবার একটু জানছো, এইভাবে। এটাকে হচ্ছে আইডিয়া অফ স্ক্যাফোল্ডিং, এমকেও এবং জেডপিডি দিয়েতে হয় এটা। হি এমফাসিসড ইন পিয়ার লার্নিং অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং, একসাথে থাকলে পরে স্কুলের কনসেপ্ট যেটা আর কি, একসাথে থাকলে পরে শিক্ষাটা বেশি তাড়াতাড়ি হয় রাদার দ্যান সিঙ্গেল সোলো। এরপর কনসেপ্ট অফ বি এফ স্কিনার, স্কিনারের কনসেপ্ট দিয়ে আজকে শেষ করে দেবো, আজ ক্লাসটা আর লেন্দি করবো না। স্কিনারস ক্লেম টু ফেম ওয়াজ হিজ ব্রিলিয়ান্ট থিওরি অফ বিহেভিয়ারিজম, তিনিও বিহেভিয়ারিজম দিয়েছেন, বাট ডিড ইউ নো হি ওয়াজ অলসো আ লিটারালি জিনিয়াস, কিন্তু তুমি কি জানো তিনি একজন লিটারালি জিনিয়াস ছিলেন? কারণ তিনি ওয়ালডেন টু বলে একটি বই লিখেছেন, যেটা দ্যাট সেট মাইন্ডস অ্যাবলেজ উইথ ইমাজিনেটিভ প্রোজ। ঠিক আছে, ওয়ালডেন টু বলে একটা ইউটোপিয়ান নোভেল লিখেছেন তিনি, স্কিনার। স্কিনার কি বলছে, 1948-এ, আমাদের স্বাধীনতার এক বছর পরেই, স্টাডিড অপারেন্ট কন্ডিশনিং বাই কন্ডাক্টিং এক্সপেরিমেন্টস ইউজিং অ্যানিমালস হুইচ হি প্লেসড ইন আ স্কিনার বক্স। স্কিনার বক্স পরে আমরা পড়বো ডিটেলে। হুইচ ওয়াজ সিমিলার টু থর্নডাইকস পাজল বক্স। তাহলে স্কিনারের বক্সটা অনেকটাই থর্নডাইকের পাজল বক্সের মতোই। হ্যাঁ, এখানে দেখো পজিটিভ রিইনফোর্সমেন্ট ইন্ট্রোডিউস ইনক্রিজ দ্য বিহেভিয়ার, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট ইন্ট্রোডিউস দ্য ডিক্রিজ দ্য বিহেভিয়ার। তুমি যদি কোনো একটা সঠিক উত্তর দাও, যদি চকলেট দিই, তাহলে তুমি উত্তর করতে আরো আগ্রহী হবে, কিন্তু সঠিক উত্তর দিলে দিয়ে আমি মাথায় একটা চাটি মারলাম, তাহলে তোমার উত্তর দিতে ভালো লাগবে না, সেই রকম ব্যাপার আর কি। স্কিনার বক্স হুইচ ওয়াজ সিমিলার টু থর্নডাইকস পাজল বক্স, স্কিনার বক্সটা বলছে অ্যান অপারেন্ট কন্ডিশনিং চেম্বার বলা হয় এটাকে, এবং ইজ আ ডিভাইস ইউজ টু অবজেক্টিভলি রেকর্ড অ্যানিমালস বিহেভিয়ার ইন আ কম্প্রেস টাইম ফ্রেম। টাইম ফ্রেমের মধ্যে ও বিহেভিয়ারটা কেমন হচ্ছে সেগুলো জানার জন্য এই বক্সটা কাজে লাগে। হি ইজ দ্য প্রপাউন্ডেড অফ কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং থিওরি, মানে তিনি ওই অপারেন্ট কন্ডিশনিং থিওরির প্রবক্তা। এবং স্কিনার আর্গুড দ্যাট চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ বেসড অন বিহেভিয়ারিস্ট রিএনফোর্সমেন্ট প্রিন্সিপাল। স্কিনার এটা বলেছেন যে শিক্ষার্থীরা, চিলড্রেনরা বিহেভিয়ারিস্ট মানে আচরণগত ভাবে এনফোর্স করে শেখে, এবং অ্যাসোসিয়েটিং ওয়ার্ডস উইথ মিনিং। এই যে ধরো এইটাকে আমি আম আঁকলাম, এইটার সাথে আমি লিখে দিলাম ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোর সাথে এটার সম্পর্ক কিছুই নেই, অথচ আমি এটাকে ম্যাঙ্গো বলছি। এই ম্যাঙ্গোর সাথে এই বস্তুটাকে অ্যাসোসিয়েট করতে পেরেছি, তবেই আমি বলতে পারছি। তেমনি আর কি, অ্যাসোসিয়েটিং ওয়ার্ডস উইথ মিনিং। He believes that the best way to understand behavior is to look at the causes of action and its consequences. কোনো কিছু বিহেভিয়ারকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে পরে তার কারণ, তার মানে কাজের কারণ এবং তার কনসিকুয়েন্স, কোন ঘটনাক্রমে ওটা ঘটেছে, সেগুলো জানতে হবে। That's all for today. Thank you for watching my video. Thank you for stay with me. যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। এবার আর কিছু আজকে পড়াবো না, আজকে 1 ঘন্টা পেরিয়ে গেল, অনেকজন জয়েন করেছে দেখছি, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, কোনো সমস্যা নেই, দেখে নেবে। কিন্তু কারো কিছু বলার থাকলে বলতে পারো, নইলে আমি লেফট করবো। বলো। সাইদুর রহমান ঠিক আছে, সব ঠিক আছে, পিউ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট, ওয়েলকাম। তাহলে আমি লেফট করলাম। ওকে।